দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় ফলন বৃদ্ধিতে 100% জলে দ্রবণীয় সারের কার্যকারিতা। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের আমাদের আলোচনার বিষয় ফলন বৃদ্ধিতে 100% জলে দ্রবণীয় সারের কার্যকারিতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কাকদ্বীপ সাব ডিভিশনের সহ কৃষি অধিকর্তা প্রশাসন ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডু। ডক্টর কুণ্ডু, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। বরুণবাবু, যে কথা আমরা শুরুতে জানবো আপনার থেকে, যেই যে 100% জলে দ্রবণীয় সার, কৃষক বন্ধুরা সচরাচর যেমনভাবে কৃষিকাজ করে থাকেন প্রথাগতভাবে, সেখানে তো রাসায়নিক সার বেশি ব্যবহার করেন, এবং তারা যে এই জলীয় দ্রবণে বা গুলে, যেটা আমরা যদি একদম খুব সহজ ভাষায় বলি যে জলে গুলে ব্যবহার করা সারের কথা বলছেন, এটা ঠিক কি ব্যাপার? হ্যাঁ, এই যে 100% জলে দ্রবণীয় সার বলতে আমরা বুঝি যে যে সমস্ত সার আছে সেগুলো পুরোপুরি 100%
মানে পুরোপুরি জলে দ্রবীভূত হবে, এবং এগুলো সাধারণত হয় পাতায় স্প্রে করতে হবে, অথবা জলে গুলে ড্রিপ ইরিগেশন অর্থাৎ বিন্দু সেচের মাধ্যমে গাছের শিকড়ে পৌঁছে যাবে, যাতে এই যে সারের যে অপচয় হয়, রাসায়নিক সার যেটা আমরা মাটিতে প্রয়োগ করছি, চাপান সার দিচ্ছি বা এনপিকে কমপ্লেক্স সার দিচ্ছি, যেমন ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, ডিএপি, মিউরেট অফ পটাশ, তারপরে 10-26-26 এনপিকে, 14-35, 14, 12-32, 16, 28-28-0, এরকম অনেক কমপ্লেক্স ফার্টিলাইজার আছে। সেইগুলো যখন মাটিতে প্রয়োগ করা হচ্ছে, গাছ তার মাত্র 30-40% নিতে পারছে, বাকি 60-70% খাদ্য প্রদান অপচয় হচ্ছে। তার মানে কৃষকদের অজান্তে তো একটা বহু অংশ লসের খাতায় রান করছে। হ্যাঁ, অবশ্যই। শুধু তাই না, এবং এটা মাটিতে আবদ্ধ হয়ে এটা গাছকে পুরোপুরি সাপ্লাই করতে পারছে না, খাদ্য উপাদানগুলো মানে জলে দ্রবীভূত অবস্থায় থাকতে পারছে না, অদ্রাব্য অবস্থায় মাটিতে থাকছে। তার মূল আর একটা কারণ আছে যে মাটিতে জৈব পদার্থের ব্যবহার আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি। এই যে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য জৈব পদার্থের অবদান মারাত্মক। জৈব পদার্থ না দিলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি পায় না। এছাড়া আরো কতগুলো কারণ আছে, অতিবৃষ্টি বা প্রচন্ড খরা, ফলে গাছ যে মাটিতে যে রাসায়নিক সারগুলো ব্যবহার হচ্ছে সেগুলো তো জলে গুলবে, গলার পরে গাছ তার শিকড়ে সাহায্যে টোটাল গাছের মধ্যে ওইটা পৌঁছে যাবে। সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি জিনিসটা কমপ্লিট হচ্ছে না। আর একটা কারণ হচ্ছে চাষিদের মাটি পরীক্ষার জন্যে যে উদ্যোগী নেওয়ার দরকার সেটা নেই। তো এইটার জন্য মাটি পরীক্ষা করা একান্তই জরুরি। মাটি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো মাটিটা অম্ল না ক্ষারীয় না মাটিটা প্রসম। এই ব্যাপারে বলতে গেলে একটা জিনিস বলার দরকার আছে, যদি প্রসম হয় মানে নিউট্রাল মাটি হয় তাহলে গাছ কিন্তু খাদ্য উপাদানগুলো সহজে নিতে পারবে, কিন্তু যখন মাটি অ্যাসিডিক হয় তখন এই খাদ্য উপাদানগুলো সহজে নিতে পারবে না। সেই জন্য মাটির শোধনের দরকার আছে। মাটি অম্লত্বকে যদি কমাতে হয় তাহলে আমাদেরকে চুন বা ডলোমাইট ব্যবহার করতে হবে। আবার ক্ষার মাটির ক্ষেত্রে আমরা জিপসাম প্রয়োগ করতে বলি, এবং এই মাটি পরীক্ষার ভিত্তিতে আমরা সুপারিশ করে থাকি যে মাটিতে কতটা নাইট্রোজেন দিতে হবে, কতটা ফসফেট দিতে হবে, কতটা পটাশ দিতে হবে। এবং গাছের বৃদ্ধির জন্য 3টে খাদ্য উপাদান লাগে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। এই 3টে খাবার যদি আমরা সঠিকভাবে যদি না দিতে পারি, অর্থাৎ মাটি পরীক্ষার ভিত্তিতে যদি না দিতে পারি, তাহলে আমাদের সুষম সারের দিকটা আমরা মাটিতে দিতে পারছি না, গাছকে ঠিকমতো দিতে পারছি না। এই 100% যে জলীয় দ্রবণের কথা বলছেন সেটাই খুবই কার্যকরী। অবশ্যই, এই কারণে যে আমরা ধরুন মাটি পরীক্ষা করাইনি, ধরুন মাটি অম্ল, বা হয়তো দেখা গেল মাটি স্যালাইন মানে হচ্ছে নোনা মাটি, লবণাক্ত মাটি। অনেক সময় লবণাক্ত মাটিতে কি হয়, মাটির রসের ঘনত্ব গাছের রসের ঘনত্ব থেকে বেশি হয়ে যায়, ফলে গাছ শুকিয়ে যায়, ফলে মাটি থেকে সে খাবারটা নিতে পারছে না। পক্ষান্তরে আমি যদি 100% জলে দ্রবণীয় সার গুলে দিই, তাহলে এটা পাতায় যদি স্প্রে করতে পারি, পাতার তলদেশে বিশেষত, এবং সকাল 8টা থেকে 10টার মধ্যে অথবা বৈকাল 4টে নাগাদ একটা নির্দিষ্ট মাত্রায় ধরুন 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করতে পারি, এতে কিন্তু 100% গাছ নিয়ে নেবে, কোনো অপচয় নেই। আচ্ছা, এই যে 100% জলে দ্রবণীয় যে সমস্ত সারগুলোর কথা বলছেন সেগুলো মূলত কত ধরনের হতে পারে? মোটামুটি 6 থেকে 7 রকম আছে। এর মধ্যে আমি বলছি এনপিকে যে সারগুলো বলবো 100% জলে দ্রবণীয় সার, তার মধ্যে আছে 19-19-19, অর্থাৎ 19% নাইট্রোজেন, 19% ফসফেট, 19% পটাশ। আর একটা বলা হয় যে 18-18-18 এনপিকে, ইউরিয়া ফসফেট উইথ সালফেট অফ পটাশ, মানে 18% নাইট্রোজেন, 18% ফসফেট এবং 18% পটাশ, এটা আছে। এরপরে আসছি ক্যালসিয়াম নাইট্রেট, ইউরিয়া ফসফেট, মনো অ্যামোনিয়াম ফসফেট, মনো পটাশিয়াম ফসফেট, সালফেট অফ পটাশ মানে 0-0-50, মানে 0 ভাগ নাইট্রোজেন 0 ভাগ ফসফেট আর হচ্ছে 50 ভাগ সালফেট অফ পটাশ থাকে। এখানে কিন্তু ক্লোরিন থাকে না। সালফেট অফ পটাশ ম্যাচুরিটি কন্ডিশনে মানে ফুল আসার পর এগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে ফুল টিকবে, ফলের পুষ্ট হবে
এবং ম্যাচুরিটি আসবে, বিশেষ করে আলুতে সালফেট অফ পটাশ এবং ফল গাছে সবজিতে এই সালফেট অফ পটাশের গুরুত্ব অপরিসীম। সাধারণত 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে 7 দিন অন্তর অন্তর যদি স্প্রে করা যায় ফুল আসার পর, তাহলে এটা ভালো কার্যকরী হয়। বেশ, মোটামুটি 6 রকম এই যে দ্রবণীয় সারের কথা বললেন, যে সময় আমাদের কৃষক বন্ধুরা এখনো তো অতটা সচেতন হননি, এখন ওই প্রথাগতভাবে চাষ করে আসছেন, যেমন বললাম যে দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস, গ্রাম বাংলার এই একটা ধারণা রয়েছে, এবং সেখান থেকে যে ওর জমিতে 100 কেজি ইউরিয়া বা এটা ওটা প্রয়োগ করছে, দেখে আমিও প্রয়োগ করলাম, এবং ওই ছড়িয়ে দেওয়ার মতো। কিন্তু এই যে জিনিসটা প্রয়োগ করবেন, যেটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়, যে 100% জলে দ্রবণীয় সার প্রয়োগ করবেন, সেটা তাহলে প্রয়োগের নিয়ম বিধি বা কোন সময় করলে ভালো হবে, গাছের ক্ষেত্রে বেশি উপযোগী হবে বলে মনে হয়? দেখুন, এটা যেহেতু সারের অপচয় কমানোর জন্য এবং সারের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা 100% জলে দ্রবণীয় সারের কথা বলছি। কেননা সারের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমি যদি জলে দ্রবণীয় সার পাতায় প্রয়োগ করি সঠিক সময়, বিশেষ করে সকাল 8টা থেকে 10টার মধ্যে, যেদিন আবহাওয়া ভালো থাকবে, মানে প্রচন্ড বাতাস চলছে, সেই অবস্থায় আমি স্প্রে করব না, বৃষ্টি বাদলা দিনে আমি করব না। অতএব সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে, যে সময় পাতার পত্ররন্ধ্র খোলা থাকে, সেই পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার তলদেশে আমাকে ব্যাকপ্যাক বা ন্যাপস্যাক বা ব্যাটারি চালিত স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করতে হবে। সাধারণত স্টোমাটা বা পত্ররন্ধ্র বা কিউটিকেল আছে, তার মাধ্যমে এই 100% জলে দ্রবণীয় খাদ্য সেটা গ্রহণ করে। এটা আবার বিকেলেও স্প্রে করা যেতে পারে, সেটা বিকেল 4টের পর, মানে সূর্য ডুবে যাওয়ার পর। আচ্ছা, সকালে তাহলে মানে কি, যখন রোদের প্রকোপটা বেশি হবে না, হ্যাঁ একদম সেই সময় পাতার পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। আচ্ছা, এটা ভর দুপুরে স্প্রে করা যাবে না। বেশ। আচ্ছা, আরেকটা এর ভালো উপকারিতার দিক আছে, এই 100% জলে দ্রবণীয় সার সহজেই কীটনাশক এবং সহজে ছত্রাকনাশকের সঙ্গে মিশ্রণ করা যায়। এখানে আরেকটা জিনিস বলতে হবে, যে ধরুন আমার রোগ লেগেছে, আবার পোকা লেগেছে, তাহলে আমি রোগ এবং পোকা দমন করার ওষুধ প্রয়োগ করে যখন গাছটা সুস্থ থাকবে, সেই অবস্থায় গাছের আরো বেশি ফুল ফল বৃদ্ধি, গাছের গ্রোথ বৃদ্ধি, শিকড়ের গ্রোথ বৃদ্ধি, অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি ইত্যাদির জন্য আমি তখন 100% জলে দ্রবণীয় সার ইচ্ছা করলে ছত্রাকনাশক বা কীটনাশকের সঙ্গেও মিশিয়ে দিতে পারি। কিন্তু যদি ফসলে রোগ লেগেছে বা পোকা লেগেছে, তাহলে আগে আমি কিন্তু রোগ বা পোকা দমনের ওষুধগুলো ব্যবহার করে গাছকে সুস্থ অবস্থায় এনে তারপর এটা প্রয়োগ করব। সাধারণত বীজ বোনার বা চারা রোয়ার মোটামুটি 30 দিনের পর থেকে 25 থেকে 30 দিনের পর 10 থেকে 15 দিনের গ্যাপে 3 বার পর্যন্ত স্প্রে করা যেতে পারে এই এনপিকে। আচ্ছা বরুণবাবু, এই যে মোটামুটি আমাদের কৃষক বন্ধুরা যে প্রথাগতভাবে চাষ করে আসছেন, দেখা যায় যে অন্যের জমিতে হয়তো এত পরিমাণে এত কেজি ইউরিয়া, এত কেজি নাইট্রোজেন এটা প্রয়োগ করেছেন, তিনি ছড়িয়ে ছিটিয়ে যেমনভাবে সচরাচর দিতে দেখা যায়। কিন্তু আজকে যেহেতু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যে 100% জলীয় দ্রবণ ব্যবহার করবেন, কিন্তু তার তো একটা প্রয়োগ বিধি রয়েছে, কোথায় প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, বা তার মাত্রাও রয়েছে, বা কোন সময় প্রয়োগ করলে সবচাইতে উপকারিতা বেশি হতে পারে বলে। হ্যাঁ, ভালো প্রশ্ন। এই জন্যে বলা হয় যে এই 100% জলদ্রবণীয় সারের কিন্তু অপচয় নেই, পুরো 100%ই গাছ নিতে পারে। আর হোয়ারাস যখন আমি ইউরিয়া, ফসফেট, পটাশ বা ডিএপি বা আরো কমপ্লেক্স ফার্টিলাইজার যেগুলো আমরা মাটিতে প্রয়োগ করছি, তার কিন্তু গাছ মাত্র 30 থেকে 40% নিতে পারছে, বাকি সব অপচয় হয়ে যাচ্ছে। এবার এই যে জলে দ্রবণীয় সার, এটা সাধারণত একটা নির্দিষ্ট মাত্রা আছে, 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে সকাল 8টা থেকে 10টার মধ্যে অথবা বিকেল 4টের পর। এই সময়টাতে গাছের পত্ররন্ধ্র বা কিউগুলো খোলা থাকে এবং পত্ররন্ধ্রের মাধ্যমে এই খাবারগুলো পৌঁছে যায় এবং গাছ সহজেই নিতে পারে। এবং এই 100% জলে দ্রবণীয় সার পুরোটাই যখন নিতে পারছে এবং এটা প্রয়োগের ফলে গাছের বৃদ্ধি হচ্ছে, শিকড়ের বৃদ্ধি হচ্ছে, গাছের ডালপালা বেশি পরিমাণে ছাড়ছে, এবং শুধু তাই না, তাড়াতাড়ি ম্যাচুরিটি কন্ডিশনে আসছে এবং 7 থেকে 10 দিন আগে ফসলটা জমি থেকে আমি তুলে নিতে পারছি। ধরুন আমার ফসল যেটা পাকার সময় বা ম্যাচুরিটি হওয়ার সময় যেটা, তার চাইতে আরো আগে হয়ে যাচ্ছে, 7 থেকে 10 দিন আগে। এটা কি এই সার প্রয়োগের ফলে? এই প্রয়োগের ফলে এটা উপকারিতা পাওয়া গেছে। আচ্ছা, কেন বলছি, ধরুন গাছের বৃদ্ধি নেই, আমার মাটি পরীক্ষা নেই,
মাটি পরীক্ষার মাধ্যমে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করা উচিত মাটিতে, আর পক্ষান্তরে জৈব সার আমি প্রয়োগ করছি না, ফলে রাসায়নিক সারের কার্যকারিতা অনেকাংশেই হ্রাস পাচ্ছে। কিন্তু এই সার প্রয়োগ করে মানে স্প্রে করে ফোলিয়ার স্প্রে অথবা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে বিন্দু সেচের আকারে, বিন্দু সেচের ক্ষেত্রে মাত্রাটা হচ্ছে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের শিকড়ে বিন্দু বিন্দু আকারে পড়বে এবং গাছের শিকড় বৃদ্ধি হবে। এই 100% জলে দ্রবণীয় সারের বেশ কিছু উপকারিতা আছে। এটা প্রয়োগ করলে গাছের বাড় বৃদ্ধি হয়, অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায়, রুট অর্থাৎ শিকড়ের বৃদ্ধি হয় এবং ফুল ফল আসতে বেশি পরিমাণে সহায়তা করে এবং তাড়াতাড়ি এটা পাকে এবং বেশি দানা পাওয়া যায় বা বেশি ফলন পাওয়া যায়। ফলে হচ্ছে 100% জলে দ্রবণীয় সারের খরচও কম। শুধুমাত্র এই 100% জলে দ্রবণীয় সার ভালো স্প্রে মেশিন যেমন ন্যাপস্যাক বা ব্যাকপ্যাক বা ব্যাটারি চালিত স্প্রেয়ারের সাহায্যে আমাকে স্প্রে করতে হবে। বিকেলবেলা হলে 4টের পর, সকালবেলা হলে 8টা থেকে 10টার মধ্যে। সেদিন যেন আবহাওয়া ভালো থাকে, মানে নরমাল থাকে, অর্থাৎ প্রচন্ড বাতাস চলাচল করা চলবে না, মেঘলা দিনে বা বৃষ্টি বাদল দিনে স্প্রে করা চলবে না। এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে সময় সূর্যালোক প্রখরভাবে পড়ছে না তার ঠিক আগে, অর্থাৎ সকালবেলা যেমন 8টার সময় বললেন, আর বিকেলবেলা সূর্যালোক আস্তে আস্তে যখন অস্তমিত হয়ে যাচ্ছে, একদম সেই সময় করলে এটা মানে উপযুক্ত সময়, এবং সেটা বেশি কার্যকরী। একদম বেশ। এবং এই যে 100% সার, জলের দ্রবণীয় যে সমস্ত সারগুলো প্রয়োগ করবেন আমাদের কৃষক বন্ধুরা, তার থেকে আপনি কিছু উপকারিতার কথা বললেন, এছাড়াও আরো কি কি রয়েছে? দেখুন, এই 100% জলে দ্রবণীয় সার ব্যবহার করলে যেটা দেখা যাচ্ছে যে ফসলটা যে সময়ে পাকার কথা তার থেকে 7-10 দিন আগে পেকে যাচ্ছে। ফলে কি হচ্ছে, পরবর্তী জমি তৈরি করার জন্য চাষি সময় পেয়ে যাচ্ছে। শুধু তাই না, যেহেতু আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, নিশ্চয়ই আমরা জেনেছি যে চীন যে একটা মানে গোটা বিশ্বের মধ্যে জনবহুল দেশ, তার জনসংখ্যাকে ভারতবর্ষ টপকে গেছে। আমাদের জনসংখ্যা এত বৃদ্ধি হয়েছে যার জন্য একক জমিতে বেশি পরিমাণ ফলন ফলাতে হবে। আমাদের কৃষি জমি বাড়ানোর কোনো সুযোগ নেই, আমাদের ভার্টিক্যাল ফার্মিং এ যেতে হচ্ছে। মানে একক জমিতে বেশি ফলন ফলাতে গেলে উন্নত জাত এবং হাইব্রিড জাত, যেগুলো খোরাকি বেশি, খাবার বেশি, সেগুলো যাতে ভালো ফলন হয় তার জন্য আমাকে 100% জলে দ্রবণীয় সার প্রয়োগ করতে হবে। সাধারণত 20 থেকে 30 দিনের পর রোয়ার, তারপরে 3 বার 7 থেকে 10 দিনের মাথায় আপনি স্প্রে করতে পারেন। আচ্ছা, এবারে এই যে জলে দ্রবণীয় সারের কথা আমরা বলছি, এটা কি যে কোনো ধরনের চাষের ক্ষেত্রে, আপনার শাকসবজি বা ধান চাষ যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন? হ্যাঁ, যেমন ধরুন এনপিকে 19-19-19 প্রাথমিক অবস্থায় ব্যবহার করলেন। তারপরে ধরুন ফুল আসার আগে আগে আপনি 0-52-34 ব্যবহার করতে পারেন। তারপরে ফল গাছের ক্ষেত্রে বা ফুল গাছের ক্ষেত্রে পটাশিয়াম নাইট্রেট সার, যেটা 13-0-45, মানে 13% নাইট্রোজেন এবং 45% হচ্ছে পটাশ আছে, সেটা কিন্তু খুবই কার্যকরী। 0-0-50 এটা ফুল আসার পর ফলন বৃদ্ধিতে খুবই সহায়তা করে। বিশেষ করে আলু জমিতে যারা চাষ করেন, আলু চাষ করেন, তারা সালফেট অফ পটাশ 0-0-50 ব্যবহার করে। ব্যবহারটা কোন সময়? ব্যবহারটা সবসময় বিকেল বেলার দিকে করবেন, যেদিন 6 ঘন্টা যেন আবহাওয়া ভালো থাকে। ফুল আসার আগেই ব্যবহার করতে হবে এবং ফল ধরার পর 0-0-50 এবং পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন। আর হচ্ছে 25 থেকে 30 দিনের মাথায় এনপিকে 18-18-18 অথবা 19-19-19 ব্যবহার করতে পারেন। তারপরে যখন দেখবেন যে এর গ্রোথ স্টেজটা স্থিমিত হয়ে যাচ্ছে, তখন ফুল ফল যাতে আসে আর একটু বেশি পরিমাণ, তখন 0-52-34 আসতে হবে বা 12-61-0 এইগুলোতে আসতে পারবেন। আচ্ছা, এই যে সারেরগুলো কথা বলছেন আপনি, এগুলো আমাদের কৃষক বন্ধুরা মোটামুটি কি হিসেবে বাজারে পাবেন? দেখুন, এইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি বাজারে বার করেছে। ধরুন এরিস কোম্পানি আছে, তারপর ইফকো আছে, কোঅপারেটিভ ইফকো কোম্পানি, এগুলো আছে। ইফকোর নিজস্ব অ্যাপ আছে, দোকানে মানে হচ্ছে কৃষি সমবায় সমিতি যেগুলো ইফকো আছে, সেখানে এই সারগুলো পেয়ে যাবে। এই নামেই পাওয়া যায়, এনপিকে 12-61-0, যে নামগুলো আপনি বললেন এই নামে 0-0-50,
তারপর হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, এই নামেই পাওয়া যায়। এগুলো কি কোনো লিকুইড ফর্মে না ডাস্ট? এগুলো ডাস্ট ফর্মেই পাওয়া যায় মূলত। আচ্ছা। আর হচ্ছে এটা আর একটা জিনিস আমি বলে রাখছি যে এটা 1 কেজি করে প্যাকেট পাওয়া যায় এবং মোটামুটি 4-5 বছর পর্যন্ত এর ভ্যালিডিটি আছে। হ্যাঁ, শুধুমাত্র ধরুন পুরোটা লাগলো না, তাহলে যতটুকু লাগলো সেটুকু গুলে স্প্রে করলেন, তারপরে এটা রবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখুন, কেননা খোলা জায়গায় রাখলে বাতাসের জলীয় বাষ্প শোষণ করে নেয়, তাহলে আমাদের নিউট্রিয়েন্ট কন্টেন্টটা কমে যায়। সেই জন্যে আবদ্ধ অবস্থায় রাখতে হবে। বেশ। এবং এটার আরেকটা উপকারী দিক, যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন না কেন, প্রত্যেকের তো টার্গেট থাকে যে আর্থিকভাবে কি করে সফল হবেন বা সচ্ছলতা আসবেন। এই যে সার প্রয়োগের পরে যেটা যে 10 দিন বা 15 দিন আগে পেকে যাচ্ছে, তাহলে কিন্তু বাজারে একটা চাহিদা থাকবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। শুধু তাই না, আমি পরবর্তী ফসলের জন্য আমি যত্ন নিতে পারবো এবং তাকে আমি সময় দিতে পারবো, সেই জমির পরিচর্যা করতে সুবিধা হবে। আচ্ছা বরুণবাবু, মোটামুটি আমাদের তো একটা ওভারঅল একটা আইডিয়া দিলেন আপনি কৃষক বন্ধুদেরকে এই সার ব্যবহারের ফলে কি কি উপকার পেতে পারেন আমাদের কৃষক বন্ধুরা। আরেকটা যেটা দিক, যে যখন তার পাকার সময় ফল পরিপক্ক হচ্ছে, তার 10 থেকে 12 দিন বা 20 দিন আগে পর্যন্ত যখন ফলটা পেকে তিনি বাজারজাত করতে পারছেন, তার মানে কিন্তু তার একটা আর্থিক দিক থেকে একটা লাভের সম্ভাবনা রয়েছে। অবশ্যই। বাজারে তার সেই বিক্রয়জাত পণ্যটার চাহিদা রয়েছে। আপনার কি মনে হয়? একদম ঠিকই। অনেক সময় কি হয় যে প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি হয়েছে, ধরুন আমার সেচ দেওয়ার ক্ষমতা নেই, আমার ধান ফুলে গেছে, চিটে হয়ে যাওয়ার সম্ভাবনা, আমার সেচ দেওয়ারও ক্ষমতা নেই, বা ধরুন জমি লবণাক্ত, এবার হচ্ছে গাছে ফুল ফল আসার পরে আপনার চিটে হয়ে যাবে, তো আমি সেটাকে বাঁচাবো এবং তাড়াতাড়ি আমি ফলনটাকে আনতে চাই, তখন কিন্তু 100% জলে দ্রবণীয় সার মিরাকেলের মতো কাজ করবে এবং পাতার মাধ্যমে সে চটজলদি খাবার নিয়ে নেবে। এবং এটা আরো বেশি মানে লক্ষ্য করা গেছে যেখানে জলের আধিক্য নেই, মানে খরা সহনশীল এলাকায় এই 100% জলে দ্রবণীয় সার কিন্তু ভীষণভাবে কার্যকরী। গাছ যে পাতার মাধ্যমে খাবার নেয় এটা কিন্তু প্রমাণিত, নিশ্চয়ই গাছ শিকড়ের মাধ্যমে খাবার নেয়, কিন্তু যেখানে মাটি পরীক্ষা নেই, যেখানে অনেক প্রতিকূলতা আছে, মাটি লবণাক্ত বা মাটি উর্বর নয়, হ্যাঁ, মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম, মাটি পরীক্ষা নেই, বিশেষ করে আমাদের রাজ্যের যে সমস্ত জেলা রয়েছে রুক্ষ শুষ্ক জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, সেইখানে আমরা যদি খুবই কার্যকরী। এবং এই দ্রব্যগুলো সাধারণত আপনারা কৃষিতে যেগুলো কোঅপারেটিভ আছে, মানে সমবায় কৃষি সমিতি, সেখানে পেয়ে যাবেন। ইফকো একটা প্রস্তুতকারক সংস্থা, তাদের ইফকো বাজার মোবাইল অ্যাপ আছে, সেখান থেকেও পেতে পারেন, বা ওখানেও কৃষক যে এসকিউএস আছে, সমবায় কৃষি উন্নয়ন সমিতিগুলো আছে, সেখানে এই সারগুলো পেয়ে যাবেন। বাহ, তার মানে আমাদের কৃষক বন্ধুরা, আপনারা যারা শুনলেন আজকের অনুষ্ঠান, আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে। এবং বিশেষ করে যে সমস্ত অঞ্চলের মাটির অবস্থা খুবই খারাপ, পরীক্ষা আপনারা হয়তো কোনো কারণে করে উঠতে পারছেন না আপনার মাটির অবস্থা কি, সেখানে যদি আমরা গাছকে, ছোটবেলায় নিশ্চয়ই আপনারা পড়েছেন, জেনেছেন যে গাছের পাতাই হলো গাছের রান্নাঘর, তাহলে পাতার মাধ্যমে যদি তাদেরকে খাদ্য প্রয়োগ করানো যেতে পারে, তাহলে কিন্তু সেই একই রকম কাজ করবে। শুধু তাই নয়, আপনারা যে পরিমাণে সার প্রয়োগ করে ফলন পাচ্ছিলেন না, এই ঠিক জলীয় দ্রবণ সার প্রয়োগ করে তার চাইতে বেশি ফলন পেতে পারবেন। অবশ্যই। বেশ, আমাদের সময় একেবারেই শেষ। আজকের আমরা আলোচনা করলাম ফলন বৃদ্ধিতে 100% জলে দ্রবণীয় সারের কার্যকারিতা। এ বিষয়ে বিস্তারিত জানালেন কাকদ্বীপ সাব ডিভিশনের সহ কৃষি অধিকর্তা প্রশাসন ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডু। ডক্টর কুণ্ডু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো নমস্কার। নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। মুক্ত চিন্তার পথে
ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।